আজকে তোমাদের একটা অন্যরকম মুভির কাহিনী শোনাবো। জীবনের সব দিক থেকে ব্যর্থ হয়ে একটা ছেলে টাকার ধান্দায় কি করবে সেটা চিন্তা করতে থাকে। ছেলেটার নানু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এরপরে ওর মাথায় অদ্ভুত একটা বুদ্ধি আসে। টাকা কামানোর জন্য অসুস্থ নানুর সেবা যত্ন করতে লেগে যায় ছেলেটি। এরপরে বিভিন্ন হাসি, মজার এবং মন খারাপ করা ঘটনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে যায়। মুভির পুরো গল্পের জন্য আমার সাথেই থাকো পুরোটা সময়। মেংজু থাইল্যান্ডের একটা ছোট্ট শহরে পুরাতন একটা বাড়িতে থাকে। এখানকার একটা দোকানে সে প্রতিদিন সকালবেলা খাবার বিক্রি করে। বৃদ্ধ এই মহিলা তার ছেলে মেয়েদেরকে খুবই ভালোবাসে। প্রতি রবিবার সে সবার পছন্দের খাবার রান্না করে সুন্দর পোশাক আশাক পরে সবার জন্য অপেক্ষায় বসে থাকে। ছেলেমেয়েরা তাকে কথা দিয়েছিল সবাই প্রতি রবিবার তার সাথে দেখা করতে আসবে। কিন্তু নগর জীবনের ব্যস্ততায় বেশিরভাগ সময় তারা মায়ের সাথে দেখা করতে আসতে পারে না। মেংজুর বড় ছেলে কিয়াং শেয়ার বাজারের একজন ব্রোকার। সে তার স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই আছে। মেংজুর আরেক ছেলে সয় ধান্দাবাজ টাইপের লোক। এদিকের টাকা ওদিকে করে সে কোনো রকমে দিন কাটায়। এরকম করে আস্তে আস্তে সয়ের প্রায় 10 লক্ষ টাকা ঋণ হয়ে যায়। মেংজুর একমাত্র মেয়ে সিউ তার ছেলে এম এর সাথে থাকে। খুবই পরিশ্রম করে দিন কাটায় সিউ। তার ছেলে এম পড়াশোনা ভালো না লাগায় ভার্সিটির মাঝখানে পড়াশোনা বাদ দিয়েছে। এখন সে সারাদিন ভিডিও গেম ইউটিউবে স্ট্রিমিং করে। তবে এখানেও এম খুব একটা সফলতা পায় না। এম তার মায়ের কাছ থেকে টাকা নিয়েই আপাতত তার দিন কাটাচ্ছে। মেংজু প্রতি বছর ছেলে মেয়েদেরকে নিয়ে তার পূর্বপুরুষদের কবরের কাছে যায়। বছরের এই সময়টা এখানে বিরাট অনুষ্ঠানের মাধ্যমে সবাই তাদের পূর্বপুরুষদের স্মরণ করে। এখানে মেংজু তার ছেলে মেয়েদেরকে বলে, আমিও চাই আমাকে এরকম একটা জায়গায় কবর দেয়া হোক। মেংজু বিশ্বাস করে একটা দামি জায়গায় তাকে কবর দেয়া হলে সেটা তার ছেলে মেয়েদের জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। প্রতি বছর পরিবারের সবাই তার কবরে এসে ফুল ছিটিয়ে দেবে। এর ফলে সেও কবরের শান্তিতে থাকতে পারবে। কিন্তু এরকম একটা জায়গায় কবরের জন্য 10 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনতে হয়। এত টাকা মেংজুর কাছে না থাকায় সে আফসোস করতে থাকে। মেংজুর জুয়ারি ছেলে সয় বলে, মা তোমার কাছে যা টাকা পয়সা আছে সেটা আমার হাতে তুলে দাও। কিছুদিনের মধ্যেই আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে তোমার জন্য এই জায়গায় একটা জমি কিনে দেব। মেংজু বুঝতে পারে তার ছেলে বিগড়ে গিয়েছে। এর আগেও তার কাছ থেকে টাকা নিয়ে সে লাপাত্তা হয়ে গিয়েছিল। তাই মেংজু বলে, এর আগে যা টাকা নিয়েছিলি সেগুলো আগে ফেরত দে, তারপরে অন্য কথা। এদিকে পুরো দুনিয়ায় কি ঘটছে না ঘটছে সেগুলো নিয়ে এম এর কোনো মাথা ব্যথা নেই। সে তার মতো মোবাইলে গেম খেলেই যাচ্ছে। এম এর মা তাকে এসে হাতের কাজে সাহায্য করতে বলে। অনিচ্ছা সত্ত্বেও এম উঠে এসে সব কাজ উল্টাপাল্টা ভাবে করতে শুরু করে। কিয়াং বাসায় ফোন দিয়ে মেংজুকে দেখায় তার মেয়ে রেইনবো খুবই অসুস্থ, তাই তার বউ আর মেয়ে এখানে আসতে পারেনি। মেংজু ভালো করেই জানে কিয়াং এইসব কথাগুলো আগে থেকেই সাজিয়ে রেখেছে। কিয়াং যখনই তার কাছে আসে তখনই কোনো না কোনো অজুহাতে বউ আর মেয়েকে বাসায় রেখে আসে। মেংজু ফুলের প্যাকেটগুলো নিয়ে এম এর হাতে দিয়ে বলে, নাও এগুলো নিয়ে আমার বাবা মায়ের কবরে ছিটিয়ে দাও। এম ফুলগুলো সব এক জায়গায় ঢেলে দিলে মেংজু বলে, ধুরো তোমাকে দিয়ে এই সহজ কাজটাও হচ্ছে না, কোথায় ফুলগুলো ছড়িয়ে দেবে সেটা না করে ঢেলে দিচ্ছ। এরপরে সে নিজেই ফুলগুলো ছড়িয়ে দিতে থাকে। এক সময় হঠাৎ করে মেংজু অসুস্থ হয়ে সেখানেই পড়ে যায়। সবাই মিলে মেংজুকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। রাতে সিউ বাসায় এসে এম এর কাছে বসে। সিউ বলে, টেস্টে তোমার নানুর ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে ক্যান্সার এখন লাস্ট স্টেজে। বড় জোর আর 1 বছরের মতো সময় আছে তোমার নানুর হাতে। এই সময় আমাদের সবার উচিত তার পাশে পাশেই থাকা। এম কে সতর্ক করে বলে, ভুলেও তার সামনে ক্যান্সারের বিষয়ে কিছুই বলবে না। এই বিষয়ে কোনো কিছু শুনলে মা হয়তো ভেঙে পড়বে। এম এর মাথায় অবশ্য টাকা ছাড়া অন্য কিছুই নেই। সে বলে, আমাকে যদি নানুর পাশে চাও তাহলে প্রতিদিনের জন্য টাকা দিতে হবে। এমন সময় এম এর কাজিন মুই তাকে মেসেজ দিয়ে ডেকে পাঠায়। আসলে এম এর দাদাও ভীষণ অসুস্থ। এম এর কাজিন মুই 24 ঘন্টাই তার দেখাশোনা করছে। দিনের পর দিন তার দাদার সব ধরনের কাজগুলোই সে করে দিচ্ছে। এম কে ডেকে পাঠিয়েছে তার দাদার টিভিটা ঠিক করে দেওয়ার জন্য। এম পরের দিন তার দাদার বাড়িতে চলে আসে। টিভি ঠিক করে দেওয়ার পর এম যখন দেখে মুই তার দাদার ডায়াপার পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে, তখন সে জিজ্ঞাসা করে, তুমি তোমার নিজের জন্য কিছুই তো করছো না, তোমার ভবিষ্যৎ কি হবে সেটা কি কখনো ভেবে দেখেছো? মুই তখন বলে, আমি এখানেই আমার ভবিষ্যৎ ঠিক করার কাজ করছি। মুইয়ের এই কথাটার অর্থ এম বুঝতে পারে না। কিছুদিন পরে এম খবর পায় তার দাদা মারা গিয়েছে। সেখানে এসে এম জানতে পারে তার দাদার উইলে তার জন্য 10,000 টাকার কিছু কয়েন রেখেছে। এরকম সবার জন্যই টুকটাক জিনিসপত্র উইল করে গিয়েছে। তবে সবচেয়ে বড় দামি উপহার তার বাড়িটা লিখে দিয়েছে মুইয়ের নামে। এটা দেখার পর এম বুঝতে পারে মুই আসলে তার দাদার বাড়িটার জন্যই দিনের পর দিন তার যত্ন নিয়েছে। মুইয়ের এই কাজটা দেখে এম এর মাথায়ও আইডিয়া চলে আসে। সে ভেবে দেখে তার নানুও তো ক্যান্সারে আক্রান্ত। সে যদি ঠিকঠাক মতো তার নানুর যত্ন নিতে পারে তাহলে নানুও একসময় খুশি হয়ে তার জন্য বাড়িটা লিখে দেবে। তবে এর জন্য প্রথমেই তার নানুর কাছে গিয়ে তার যত্ন নিতে হবে। এম পরের দিনই সোজা তার নানুর বাসায় চলে আসে। সেখানে এসে এম তার নানুর বাড়ির ছবিটা তুলে বিক্রির জন্য পোস্ট করে দেয়।
আজকে হোক বা কালকে বাড়িটা তো তারই হচ্ছে, তাই আগে থেকে এম তার কাজটা এগিয়ে রাখে। মেংজু গেট খুলে বলে, ঘটনা কি? তোমরা সবাই হঠাৎ করে আমার সাথে ঘন ঘন দেখা করতে আসছো কেন? এতদিন তো আমার দিকে কেউ ফিরেও তাকাওনি। এম বলে, হঠাৎ করে আমার মনে হলো নানুর সাথে দেখা করে আসি, তাই চলে আসলাম। তোমার জন্য এই গরুর স্যুপটা নিয়ে এসেছি, এটা গরম গরম খেয়ে নাও। এম এর এই কথা শুনে মেংজু ঝাড়ি দিয়ে বলে, তুমি জানো না আমি গরু খাই না? তোমার মামা কিয়াং এর জন্য আমি দেবতার কাছে গরু খাবো না বলে প্রতিজ্ঞা করেছি। আমাকে যদি কিছু খাওয়াতেই চাও তাহলে মাছ ভাজা খাওয়াও। মেংজু এমকে একটা দোকানের ঠিকানা দিয়ে বলে, সেখান থেকে আমার জন্য মাছ ভাজা আনো। এম নানুর জন্য মাছ ভাজা আনতে যায়, কিন্তু মেংজু যে দোকানের কথা বলেছে সেখানে প্রচন্ড ভিড়। শর্টকাটে কাজ সারার জন্য এম পাশের দোকানে আগে থেকে ভাজা মাছই নানুর জন্য নিয়ে আসে। মেংজু তো মাছের অবস্থা দেখেই বুঝতে পারে এটা অন্য দোকান থেকে আনা, তাই রাগ করে মেংজু বলে, আমি যেখান থেকে এনেছি সেখান থেকে আনলে এত তাড়াতাড়ি আনতে পারতে না। আমি এখন তোমার এসব বাসি মাছ খাবো না। এম আবারও ফিরে আসে নানুর জন্য তার বলা দোকান থেকেই মাছ আনতে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে মাছ নিয়ে আসলে নানু জানায়, আমি তোমার আগের আনা মাছই খেয়ে নিয়েছি, এখন তো আর খিদে নেই। এম তো খুবই হতাশ হয়ে যায়, এত কষ্ট করে আনলাম, এই বুড়ির কাছে সেটার কোনো মূল্যই নেই। মেংজু উঠে গিয়ে তার দেবতার জন্য চা বানাতে চাইলে এম সরিয়ে দিয়ে বলে, আমি বানিয়ে দিচ্ছি। এম ওভেনে চা বানিয়ে দেবতার সামনে রাখতেই নানু খ্যাট খ্যাট করে ওঠে, আরে আরে দেবতার জন্য চা ওভেনে কেন বানালে? দেবতার চা সবসময় চুলায় বানাতে হয়, এই সামান্য জ্ঞানটুকুও তোমার নেই? এম বলে, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, আর তোমার দেবতা তো আর এইসব চা খেতে আসবে না। চা গরম কিনা সেটা হচ্ছে আসল কথা, কিসে গরম করা হয়েছে তাতে কি বা আসে যায়। এম কে নানু বাসা থেকে বের করে দিয়ে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও, তোমাকে আমার লাগবে না। এম বলে, আমি কাল আবারও আসবো। নানু রেগে গিয়ে বলে, তোমাদের কাউকেই আসতে হবে না, এতদিন কোনো খবর নাওনি, হুট করে সবাই একেবারে দরদ দেখাতে চলে আসছো। কিভাবে নানুর মন গালানো যায় সেই টেকনিক শিখতে এম চলে যায় ওর সেই কাজিন মুইয়ের কাছে। বাড়িতে গিয়ে দেখা যায় মুই উইলে পাওয়া বাড়িটা চড়া দামে বিক্রি করে ফেলেছে। বাড়ি বিক্রির টাকা দিয়ে সে এখন একটা দামি হোটেলে থাকতে শুরু করেছে। এম সেই হোটেলে চলে গিয়ে কিভাবে নানুর পছন্দের লিস্টের 1 নম্বরে চলে আসতে পারবে সেই পরামর্শ চায়। মুই বলে, দেখো বুড়ো বয়সে মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি চায় সেটা হচ্ছে সময়। দাদা যখন অসুস্থ ছিল তখন তার ছেলেমেয়েরা কেউই তার কাছে ছিল না, আমি একাই দাদার সব রকম দেখাশোনা করেছি, এজন্যই সে মারা যাওয়ার আগে আমাকে বাড়িটা লিখে দিয়েছে। এম মুইয়ের পরামর্শ পেয়ে বাসায় চলে গিয়ে নিজের গেমিং কম্পিউটারটা বিক্রি করে দেয়। এরপরে সবকিছু গুছিয়ে পাকাপাকিভাবে নানুর কাছে চলে আসে। নানু তো এবারে খুবই বিরক্ত হয়ে যায়, এতদিন তার কাছে কেউ আসেনি, কিন্তু হঠাৎ করে সবাই তাকে দেখতে আসছে কেন? মেংজু এমকে তখনই চলে যেতে বলে। আর কোনো উপায় না পেয়ে এম মেংজুকে ক্যান্সারের বিষয়টা বলে দেয়, সাথে এটাও বলে ডাক্তার বলেছে তার কাছে বড় জোর আর 1 বছর সময় আছে, এই সময়টা আমি তোমার সাথেই থাকতে চাই। আমি ছোটবেলায় তোমার সাথে কত সুন্দর সময় কাটিয়েছি, তুমি আমাকে কতই না ভালোবাসতে, আমি কিছুটা হলেও সেটা ফেরত দিতে চাই। মেংজু এমকে তার বাসায় থাকার অনুমতি দিয়ে দেয়। এম পরের দিন সকাল থেকে নানুর সাথে তার দোকানে খাবার বিক্রি করতে যায়। এরপরে নানুকে সাথে নিয়ে আবার হেঁটে বাসায় চলে আসে। বাসায় ফেরার পথে মেংজু তার এক বন্ধুর কাছে দেখা করতে থামে। মেংজুর এই বন্ধুরও ক্যান্সার ধরা পড়েছে। মেংজু বন্ধুকে বলে, আমারও তোমার মতো ক্যান্সার ধরা পড়েছে। বন্ধু বলে, তাও তো তুমি অনেক ভাগ্যবান, তোমার নাতি সব সময় তোমার সাথেই থাকে, আমার সাথে থাকার মতো কেউই এখানে নেই। এটা শুনে মজা করে বলে, দেখেছো তোমার বন্ধুও বোঝে আমার গুরুত্ব, শুধু তোমাকে এই ব্যাপারটা বোঝাতে পারলাম না। এরপরে মেংজু ব্যাংকে গিয়ে প্রতিদিনকার মতো নিজের টুকটাক কাজকর্ম সেরে ফেলে। পরের দিন সকালে সিউ আসে তার মায়ের অবস্থা দেখতে। সকাল সকালই মেংজু সেজেগুজে পরিবারের সবার জন্য অপেক্ষা করতে থাকে। প্রতি রবিবার পরিবারের সবাই তাকে দেখতে আসবে বলে কথা দিয়েছিল। এরপর থেকে প্রতি রবিবার সবার জন্য রান্না বান্না করে মেংজু অপেক্ষা করতে থাকে। তবে বেশিরভাগ সময় ছেলেমেয়েরা কেউই তার কাছে আসে না। মেংজু সারাদিন ছেলেমেয়েদের জন্য অপেক্ষা করতে থাকে। এম দেখতে পায় নানু খুবই একটা ছোট জুতো কষ্ট করে পায়ে দিচ্ছে। এম নানুকে জুতাটা পাল্টে নতুন একটা জুতা নিতে বলে। মেংজু বলে, আমার পা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার পুরনো জিনিস নিয়েই থাকতে ভালো লাগে, এসব ব্যাপারে আমাকে কখনোই উপদেশ দিতে আসবে না। একটু পরে মেংজুর ছেলেরা তার সাথে দেখা করতে হাজির হয়। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। প্রতিবারের মতো মেংজু ছেলে মেয়ে আর নাতির সাথে আরেকটু বেশি সময় কাটাতে চায়। তবে কিয়াং কাজের অজুহাত দেখিয়ে তখনই সেখান থেকে চলে যেতে চায়। কিয়াং হঠাৎ করে জিজ্ঞাসা করে, মা তোমার শরীরের কি অবস্থা, কোনো রকম ব্যথা অনুভব করছো কিনা? মেংজু তখন বলে, আমি আমার ক্যান্সারের বিষয়
বিষয়টা জানি। এম আমাকে সবই খুলে বলেছে। সবাই তখন চোখ বড় করে এম এর দিকে তাকিয়ে থাকে, কারণ কেউই ক্যান্সারের বিষয়টা মেংজুকে এখনই জানাতে চায়নি। এম বলে নানুর শরীরের রোগের কথা জানার অধিকার তার অবশ্যই আছে, এজন্যই আমি নানুকে সবকিছু খুলে বলেছি। কিয়াং নিজের কাজের জন্য খুবই ব্যস্ততা দেখালে মেংজু বলে আমাকে নিয়ে তোমাদের অতিরিক্ত চিন্তা করতে হবে না, আমি আমার নিজের খেয়াল ঠিকই রাখতে পারবো। তবে ছেলেমেয়েরা বলে মা তুমি কোনো চিন্তাই করো না, আমরা তোমার ভালো চিকিৎসার ব্যবস্থা করব। আজকাল কত রকম উন্নত চিকিৎসা বেরিয়েছে সেটা তোমার ধারণাও নেই। পরে সিদ্ধান্ত হয় সিউই মাকে প্রতিবার চিকিৎসার জন্য নিয়ে যাবে। সিউ তার মাকে সময় দেওয়ার জন্য নাইট শিফটে কাজ নিয়ে নেয়। এরপর থেকে দিনের বেলা এম এর মা মেংজুকে সময় দিতে থাকে। এম ভাবলো এভাবে যদি তার মা নানুকে সময় দিতে থাকে তাহলে হয়তো তার কপালে নানুর বাড়িটা জুটবে না। এম মেংজুকে বলল মা রাতে কাজ করে দিনে না ঘুমিয়েই তোমাকে সময় দিচ্ছে। মেংজু এতে খুবই চটে গিয়ে মেয়েকে বলে তুমি আমাকে দেখেও শিখছো না, এভাবে কাজ করতে থাকলে তোমার শরীর ভেঙে যাবে, একসময় আমার মতো রোগ বাঁধিয়ে বসবে। বাসায় এম তার মাকে বুঝিয়ে বলে তোমার নানুকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সবসময় তার দেখাশোনা করব। পরের দিন এম মুইকে নিয়ে হসপিটালে চলে আসে নানুকে কেমোথেরাপি দিতে। মেংজুকে যখন একা ভেতরে নিয়ে যায় তখন মুই এমকে বলে তোমার নানুকে কখনো এরকম একা ছাড়বে না, সব সময় কাছাকাছি থাকলেই তো তোমাকে ভালো নজরে দেখতে শুরু করবে। এরপর থেকে এম নানুর দিকে আরো ভালোভাবে নজর রাখতে শুরু করে। বাসায় এসে সিঁড়িতে হাত ধরে উঠিয়ে মেংজুকে বিছানা পর্যন্ত পৌঁছে দেয়। ঘুমানোর আগে মেংজু এম এর ছোটবেলার মজার মজার কাহিনীগুলো ওর সাথে শেয়ার করে। মেংজু বলে তুমি ভূতকে সবচেয়ে বেশি ভয় পেতে, রাতে হুটহাট আমার রুমে চলে এসে বলতে ভূতের ভয়ে তোমার ঘুম আসছে না, এরপরে তুমি আমার কাছেই ঘুমিয়ে পড়তে। গল্প শেষে এম চলে আসে নিজের বেডে। রাতে হঠাৎ করে এম এর ঘুম ভেঙে গেলে দেখে নানু তার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে। নানু তার বাবা মাকে স্বপ্নে দেখেছে, তারা মেংজুকে নিজেদের কাছেই ডাকছে। এম কে নানু জিজ্ঞাসা করলো তোমার কি মনে হয় আমার এখনই চলে যাওয়ার সময় হয়ে এসেছে? এম নানুকে বলল তুমি এখন এসব দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এরপরে বলল তোমার এখন থেকে আর উপরে ঘুমাতে হবে না, এখানেই তুমি আমার সাথে ঘুমাবে। এম পরের দিন থেকে সব সময় নানুর সব ধরনের কাজে সাহায্য করতে শুরু করে। একদিন সে বাসায় সিসি ক্যামেরা সেট করে ফেলে। নানু জিজ্ঞাসা করলে বলে তুমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যাও তাহলে এটা দিয়ে তোমাকে দেখতে পারবো। কিছুক্ষণ পরে সয় এসে তার মায়ের বাসার কিছু কাজ করে দেয়। পরে সয় যখন মায়ের ডালিম গাছ থেকে একটা ডালিম পাড়তে যায় তখনই মেংজু তাকে সরিয়ে দেয়, বলে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মানুষের জন্য, এই গাছের ডালিম সে ছাড়া অন্য কেউই খেতে পারবে না। সয় মায়ের কাছে কিছু টাকার জন্য বললে মেংজু সেটা দিতে অস্বীকার করে। মেংজু ভালো করেই জানে সয় সব টাকা নিয়ে ভালো কিছুই করবে না। একটু পরে সয় চলে গেলে মেংজু আফসোস করে বলে সয় যখন আমার কাছে না এসে বাইরে থাকে তখন আমি নিশ্চিন্তে থাকতে পারি, যখনই ও কোনো সমস্যায় পড়ে তখনই ঘন ঘন আমার কাছে আসতে শুরু করে। রাতে এম আবারও মুইয়ের সাথে দেখা করে। মুই জিজ্ঞাসা করে এম এর নানুর পছন্দের লিস্টে সে এখন কয় নাম্বারে আছে। এম বলে আমি অলরেডি আমার মায়ের চেয়ে উপরে চলে গিয়েছি, তবে দুই মামাকে এখনো নানু খুবই পছন্দ করে, তাদের দুজনকে কিভাবে সরাবো সেটা এখনো বুঝতে পারছি না। আমার মামা সয় একটু জোকার টাইপের মানুষ, নানু তাকে পছন্দ করলেও মনে হয় না তার ব্যাপারে বড় কিছু চিন্তা ভাবনা করছে। বাকি থাকছে মামা কিয়াং, লোকটা একটু সিরিয়াস টাইপের, নানু তার বিষয়ে কিভাবে চিন্তা করে সেটা এখনো বুঝতে পারছি না। পরের দিন কিয়াং তার মাকে তার বাসায় নিয়ে আসে। এখানে সে মায়ের জন্য একটা সুন্দর বিছানারও ব্যবস্থা করে ফেলেছে। কিয়াং চাচ্ছে মা এখন থেকে তার সাথেই থাকুক। এম ভাবতে শুরু করে এভাবে যদি নানু এখানে থাকা শুরু করে তাহলে তার কপালে কাঁচকলা জুটবে। কিয়াং নিজেই মেংজুকে বাড়িটা বিক্রি করে তাদের সাথে জীবনের বাকিটা সময় কাটাতে বলে। খুব কায়দা করে কিয়াং মেংজুকে বাড়ি বিক্রি করার ব্যাপারে রাজি করাতে শুরু করে। তখন এম বলে ওঠে নানুর ডাক্তারের ব্যাপারটার কি হবে, এখান থেকে ডাক্তারের চেম্বার অনেক দূরে হয়ে যাবে, আর নানুর দোকানেরই বা কি হবে, রেগুলার কাস্টমাররা নানুর খাবারের জন্য অপেক্ষা করতে থাকবে। মোট কথা নানুর এখানে থাকা খুবই ঝামেলার ব্যাপার হয়ে যাবে। কিয়াং এম কে বলে সেসব নিয়ে এখন আর চিন্তা করতে হবে না, আমি আমার মায়ের সব রকম দেখাশোনা করতে পারবো। একটু পরে কিয়াং এম কে টাকা ভর্তি একটা খাম ধরিয়ে দিয়ে বলে তোমার নানুর জন্য তুমি অনেক করেছো, এখন এখান থেকে বিদায় হও। এম তখন বলে আমি সবকিছু আমার মন থেকে করেছি, টাকা পয়সার জন্য আমি কোনো কিছুই করিনি। কেউ তো আসলে জানে না এম আরো বড় কিছু হাতানোর জন্য ঘুরছে, এরকম ছোটখাটো টাকা নিয়ে হাত ময়লা করবেই বা কেন। এদিকে মেংজুও নিজের ছেলের কাছে থাকার ব্যাপারে রাজি হয়ে যায়। কিছুদিন পরে কিয়াং মেংজু আর তার পরিবারের সাথে এমকে নিয়ে একটা বিখ্যাত মন্দিরে পূজার জন্য আসে। অনেকদিন পরে পরিবারের মানুষদের সাথে সময় কাটাতে পেরে মেংজুর খুবই ভালো লাগছিল। মন্দিরে পৌঁছে দেখা যায় সিঁড়িতে ওঠার সময় তার ছেলে কিয়াং তাকে সাহায্য করছে না, সে তার ফ্যামিলির সাথে আগে আগে চলে যাচ্ছে। এম তার নানুকে সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করে। উপরে উঠে যখন নানুর জুতা খুলে দেয় তখন এম জিজ্ঞাসা করে তুমি এই শক্ত জুতাটা এখনো কেন পরছো? তখন মেংজু বলে ছোটবেলায় আমরা একবার এই মন্দিরে এসেছিলাম, কিয়াং তখন ওর জুতাটা হারিয়ে ফেলেছিল, আমি তখন আমার জুতাটা কিয়াংকে দিয়েছিলাম, এরপরে খালি পায়ে গরমের মধ্যে আমি হেঁটে হেঁটেই বাড়ি ফিরে
ফিরেছি। একবার কিয়াং আমাকে এই জুতাটা কিনে দিয়েছিল, তখন থেকে সব সময় আমি এই জুতাটাই পরছি। এম বুঝতে পারে তার মামা কিয়াং এর জন্য নানুর একটা অন্যরকম টান আছে। এই মন্দিরে সবাই মনের ইচ্ছার কথা লিখে সেটা একটা কাগজে ঝুলিয়ে রাখে। মেংজু লেখে তার ছেলে মেয়ে নাতিরা যেন সবসময় ভালোভাবে থাকে, তারা যেন খুবই বিত্তবান হতে পারে, বিশেষ করে তার নাতি এম এর যেন একটা ভালো চাকরির ব্যবস্থা হয়ে যায়। কাগজ ঝুলানোর সময় এম নানুকে দেখায়, মামা তোমার স্বাস্থ্যের ব্যাপারে কোনো কিছুই লেখেনি, শুধু মামাই না, ওরা কেউই তোমার ব্যাপারে একটা কথাও লেখেনি, অথচ তুমি ওদেরকে নিয়ে সারাদিন ভাবনার মধ্যে থাকো। ব্যাপারটায় মেংজুও খুবই কষ্ট পায়। মেংজু দেখতে পায় একমাত্র এমই তার ভালো থাকার ব্যাপারে দেবতার কাছে লিখেছে, বাকিরা সবাই নিজেদের জন্য লিখেছে। পুরো রাস্তা মেংজু মন খারাপ করতে থাকে। ট্রেন থেকে নেমে সে এমকে বলে, একটা জুতার দোকানে নিয়ে আমাকে একজোড়া জুতো কিনে দাও। এমও খুশি মনে তাকে জুতার দোকানে নিয়ে যায়। অবশেষে মামা কিয়াংকে রাস্তা থেকে সরানো গিয়েছে। মেংজু আবারও নিজের বাড়িতে ফিরে এসে আগের মতো থাকতে শুরু করে। কেমোর সাইড ইফেক্টে তার মাথার সমস্ত চুল পড়ে যায়। নানু এমকে নিজের রান্না বান্না শেখাতে শুরু করে। মেংজু বলে, চাকরি না পেলে ভবিষ্যতে আমার দোকানে তুমি বসতে পারবে, আমার সব কাস্টমাররা তোমার কাছে আসবে। এম মজা করে বলে, আমি তোমার মতো ভোর 4টায় খাবার বিক্রি করব না, আমি সন্ধ্যায় বা রাত্রে বসবো, সকালে ঘুমের চেয়ে ভালো কিছুই হয় না। এম সবসময় তার নানুকে ভালো রাখার চেষ্টা করতে থাকে। তার সাথে কার্ড খেলার সময় নানু বলতে থাকে কিভাবে একা একা তার দিনগুলো কাটছিল। এক সময় মেংজু এমকে ধন্যবাদ জানায় তার সাথে সময় দেওয়ার জন্য। সে আরো জানায় এমকে সে খুবই পছন্দ করে। পরের ছুটির দিনে মেংজু খাবার দাবার রান্না করে সবার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ছেলেমেয়েরা কেউই তার সাথে দেখা করতে আসে না। একটু পর সে এমকে সব খাবার দাবার ফ্রিজে তুলে রাখতে বলে। হঠাৎ করে মেংজু লক্ষ্য করে তার জমিয়ে রাখা টাকা ভর্তি জারটা পুরোপুরি খালি। নানু তো এমকেই সন্দেহ করে, কারণ এম ছাড়া কেউই তো আর তার ঘরে আসেনি। তবে সিসি ক্যামেরা চেক করে দেখা যায় নাটের গুরু হচ্ছে এম এর মামা সয়। সবকিছু দেখে এম মামা সয়ের কাছে চলে যায়, মামাকে ঝাড়তে শুরু করে বলে, নানু কতটা কষ্ট করে টাকাগুলো জমিয়েছে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? নানুর এই অবস্থায় টাকাগুলো ঝেড়ে দিতে তোমার একটুও বাদলো না? সয় এমকে বলে, আমি খুবই বিপদে পড়েছি, প্রায় 1 মিলিয়ন বাথের দেনায় পড়ে গেছি, পাওনাদাররা প্রতিদিন এসে হুমকি দিয়ে যায়, এই কাজ করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এমও বুঝতে পারে তার মামা বিশাল ফাপড়ে পড়ে গেছে। মামাকে সে দাদার মৃত্যুর পর পাওয়া সেই রূপার কয়েনগুলো ধরিয়ে দিয়ে বলে, এগুলো বিক্রি করে যা পাও সেগুলো নিয়ে এখান থেকে গায়েব হয়ে যাও। বাসায় এসে এম নানুকে জানায় তোমার ছেলেকে বাসায় পাওয়া যায়নি, মামা সেখান থেকে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। এমন সময় কেউ একজন দরজায় এসে ধাক্কাধাক্কি শুরু করে। মেংজু ভাবে হয়তো সয়ে পাওনাদাররা এসেছে টাকা চাইতে, কিন্তু গিয়ে দেখা যায় লোকটা আসলে পাওনাদার না। এম তার নানুর কাছে এসে প্রথমেই বাড়িটার ছবি তুলে বিক্রির জন্য মার্কেট প্লেসে পোস্ট করেছিল। এই লোকটা আসলে বাড়ি কিনতে এসেছে। লোকটা মেংজুকে পোস্টটা দেখালে সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। এম এতদিন যা কিছু করেছে তার সবই বাড়িটা পাওয়ার জন্য। এই ঘটনার পরে মেংজু খুবই কষ্ট পায়। সে কল্পনাও করেনি এম এরকম কিছু একটা করতে পারে। তবে সে এমকে এই ঘটনার জন্য কিছুই বলে না। একটা শার্ট বের করে এমকে উপহার দিয়ে বলে, আমার পরের কেমোথেরাপির পরে আমি হয়তো সুস্থ হয়ে যাব, এরপরে তোমার আর এখানে আমার জন্য সময় নষ্ট করতে হবে না, তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করতে শুরু করো, তুমি ছোটবেলায় খুবই মেধাবী ছিলে, চেষ্টা করলে তুমি সবকিছু করতে পারবে। এম বুঝতে পারে নানু ইনডাইরেক্টলি তাকে বের করে দিচ্ছে। এম বলে, আমার এই দুনিয়ায় কম্পিটিশন করার মতো মেধা নেই, আমি হয়তো জীবনে কিছুই করতে পারবো না। মেংজু উঠে গিয়ে তার ডালিম গাছ থেকে একটা ডালিম পেরে আনে। এম অবাক হয়ে যায়, কারণ এই গাছের ডালিম নানু কখনো কাউকেই খেতে দেয়নি। সে সবসময় বলেছে এটা তার সবচেয়ে পছন্দের মানুষের জন্য। ডালিম কেটে এম এর হাতে দিয়ে বলে, এই গাছটা তোমার জন্মদিন উপলক্ষে লাগিয়েছিলাম, তুমি ছোটবেলায় বলেছিলে এই গাছের ডালিম তুমি ছাড়া অন্য কাউকে যাতে খেতে না দেই। এসব শুনে এম এর নিজেকে অপরাধী মনে হতে থাকে। এম বলে, আমি চলে যাব, তবে তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমাকে এখানেই থাকতে দাও। মেংজু পরের দিন এমকে নিয়ে চলে যায় তার ভাইয়ের বাড়িতে। এম এটা দেখে খুবই অবাক হয়ে যায় যে তার নানু এরকম একটা বড় বাড়ি থেকে এসেছে। এম এটাও ভাবতে থাকে তার নানু এত ধনী ঘর থেকে এসেও এরকম গরিবী অবস্থার মধ্যে কেন থাকছে। সেই বাড়িতে তাদের ভালোভাবে খাওয়া দাওয়া করানো হয়। কিছুক্ষণ পরে মেংজু তার ভাইয়ের সাথে একান্তে বসে। মেংজু বলে, ভাই আমার ইচ্ছা আমার মৃত্যুর পর একটা দামি কবরে যাতে আমাকে মাটি দেওয়া হয়, কিন্তু সেটার জন্য আমার 1 মিলিয়ন বাদ দরকার। এই মুহূর্তে এত টাকা দেওয়ার মতো অবস্থা আমার নেই। বাবা মা যখন অসুস্থ ছিল তখন আমি তাদের দেখাশোনা করেছি, কিন্তু তারা আমাকে তাদের সম্পত্তির ছিটে ফোটাও দেয়নি। আমার সেটা নিয়ে কোনো আফসোস নেই, শুধু আমার কবর দেওয়ার এই ইচ্ছাটা তুমি রাখো। মেংজুর ভাই বলে, বাবা মা টাকাগুলো আমাকে যোগ্য মনে করে দিয়েছে, তোমার যদি এত টাকার প্রয়োজন হয় তাহলে নিজের ছেলে মেয়েদের কাছে চাও। মেংজুর ভাই আরো বিভিন্ন বাজে কথা বলে তাকে অপমান করলে মেংজু সেখান থেকে বেরিয়ে যায়। মেংজুর আজকে নিজেকে খুবই ছোট মনে হতে থাকে। এম মেংজুকে জিজ্ঞাসা করে, একটা ভালো কবরের জায়গা দিয়ে তুমি কি বা করবে? মেংজু বলে, আমাকে ভালো জায়গায় কবর দিতে পারলে আমার ছেলে মেয়েরা ভালো থাকতে পারবে, আর চারপাশের মানুষজনও তোমাদের সম্পর্কে ভালো ভালো কথা বলবে। এরপরে সারাটা পথ নানা রকম মজার মজার কথা
কথা বলে এম তার নানুর মনটা ভালো করার চেষ্টা করতে থাকে। কিছুদিন পর মেংজুর ফাইনাল কেমোথেরাপি শেষ হয়। আজকে মেংজুর সাথে তার মেয়েও এসেছে। তবে ডাক্তার বলেছে এতগুলো কেমো দেওয়ার পরও মেংজুর অবস্থার কোনো উন্নতি হয়নি। ডাক্তার আরো বলে এখন আর আমাদের কারোর কিছুই করার নেই, আপনাদের সবাইকে বাস্তবতা মেনে নিতে হবে। সবাই ধৈর্য ধরুন আর মাকে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। বাইরে এসে এম নানুকে মিথ্যা কথা বলে বোঝানোর চেষ্টা করে। এম বলতে থাকে ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে গিয়েছো, তোমাকে আর কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। তবে মেংজু তার মেয়েকে কাঁদতে দেখে সবকিছু বুঝতে পারে। সে বলে আমাকে সত্যিটা বলে দাও, আমার বান্ধবী কিছুদিন আগে মারা গিয়েছে, আমি সবকিছু শোনার জন্য তৈরি আছি। এরপরে তাকে সত্যিটা বলে দেওয়া হলে মেংজু মেয়ে আর নাতির হাত ধরে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সেদিন রাতে মেংজু যন্ত্রণায় কাঁদতে শুরু করে। তার বারবারই নিজের বাবা মায়ের কথা মনে পড়ছিল। কিছুতেই সে আর কষ্ট সহ্য করতে পারছে না। এম উঠে গিয়ে পাশে বসলেও কি বলবে কিছুই বুঝতে পারে না। পরে কিয়াং আর সয় আসলে সিউ তাদের সবকিছু খুলে বলে। কিয়াং সিউকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে মায়ের বাড়ির দলিলটা সম্পর্কে সে কিছু জানে কিনা। সিউ অবাক হয়ে যায়। মায়ের মৃত্যুর আগে তার ভাই সম্পত্তির জন্য উতলা হয়ে উঠছে। কিয়াং এর সাথে তার বেশ তর্কাতর্কি হলে কিয়াং হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সিউ ফিরে এসে ভাই সয়কে একটা দলিল বের করে দেয়। মেংজু তার বাড়িটা তার ছেলে সয়কে উইল করে দিয়েছে। এটা শুনে এম খুবই হতাশ হয়ে যায়। এতদিন ধরে এত পরিশ্রম করার পরও তার নানু তাকে কিছুই দেয়নি। এম তখন নানুকে সরাসরি জিজ্ঞাসা করে তুমি তোমার সবকিছু একজনকে কিভাবে দিতে পারলে, তোমার বাবা মাও তো একই রকম কাজ করেছিল। মেংজু বলে সয় তোমাদের সবার চেয়ে বেশি সমস্যার মধ্যে আছে। এম রাগ করে বলে যারা তোমার এতদিন ধরে সেবা যত্ন করলো তুমি তাদের এভাবে বঞ্চিত করলে। এম এর কথা শুনে মেংজু কিছুই বলতে পারে না। সে শুধু এমকে এতদিন ধরে তার খেয়াল রাখার জন্য ধন্যবাদ দিল। এম নানুর উপর রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যে এম আবারও তার পুরাতন জীবনে ফিরে গেল। অনেকদিন ধরে এম নানুর সাথে কোনো রকম যোগাযোগই রাখেনি। এর মধ্যে এম একদিন মুইয়ের সাথে দেখা করে। মুই এখন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ হলেই সেখানে ছুটে যাচ্ছে সেবা যত্ন করার জন্য। সহজে টাকা রোজগারের জন্য সুন্দর একটা সুযোগ মুই কাজে লাগিয়ে নিচ্ছে। মুই এমকে বলে তার সাথে কাজ করার জন্য। দুজনে মিলে তারা ভালো টাকা পয়সা কামাতে পারবে। তবে এম তাতে রাজি হয় না, কারণ এভাবে রোজগার করাটা তার কাছে ঠিক মনে হয় না। এম সেখান থেকে বেরিয়ে নানুর সাথে দেখা করতে চলে আসে। মেংজু এখন তার ছেলে সয়ের সাথেই থাকছে। এম নানুর কাছে গেলে সে খুবই খুশি হয়ে যায়। সেখান থেকে এম নানুকে নিজের বাসায় নিয়ে আসে। একদিন মেংজু মেয়েকে বলে তুমি কখনো বাসি খাবার খেও না, ক্যান্সার কিন্তু জেনেটিক, আমার যেহেতু হয়েছে তার মানে তোমার হওয়ারও ভালো চান্স আছে। সিউ বলে আচ্ছা, মেয়েরা মায়ের সবসময় খারাপ জিনিসগুলো পায় আর ছেলেরা পায় সম্পত্তি। মেংজুর এরপরে আর বলার কিছুই থাকে না। এর মধ্যে এমও সেখানে চলে আসে। মেংজু বলে ছেলে মেয়েদের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসি তা আমি জানি না, তবে তোমাদের কাছে থাকতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই কথা শুনে সবার মধ্যে বেশ কিছু সময়ের জন্য নীরবতা চলে আসে। পরের দিন কিয়াং তার মেয়ে আর বউকে নিয়ে মেংজুকে দেখতে আসে। তবে সে নিজে গাড়ি থেকে নামে না, কারণ তার মা তাকে বাড়ির কোনো অংশই দেয়নি। এম কিয়াং এর কাছে এসে বলে মামা তুমি কি জানো নানু তার এক সময়ের প্রিয় গরুর মাংস কেন খায় না? ছোটবেলায় তুমি যখন অসুস্থ হয়েছিলে তোমার সুস্থতার জন্য নানু দেবতার কাছে গরুর মাংস খাবে না বলে প্রতিজ্ঞা করে। এই ঘটনা শুনে কিয়াং আর বসে থাকতে পারেনি। মা তাকে কতটা ভালোবাসে সেটা সে বুঝতে পারে। সবাই মেংজুর কাছে আসলেও মেংজু ততদিনে কথা বলার অবস্থায় নেই। একদিন গভীর রাতে উঠে এম নানুকে খুবই অসুস্থ দেখতে পায়। সে নানুর হাত ধরে কথা বলতে শুরু করে, কিন্তু মেংজু কোনো রেসপন্স করতে পারে না। এরকমই আস্তে আস্তে মেংজু তার প্রিয় নাতির হাত ধরেই মৃত্যুর করে ঘুমিয়ে পড়ে। নানুর শেষকৃত্যের সময় এম ব্যাংক থেকে একটা ফোন পায়। এখানে এম এর তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। তাকে জানানো হয় তার নামে তার নানু এখন পর্যন্ত প্রায় 1 মিলিয়ন বাত জমা করেছে। তখন এম এর মনে পড়ে ছোটবেলায় সে একবার নানুকে বলেছিল তুমি আমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত টাকা জমাবে, সেই টাকা দিয়ে আমি তোমার জন্য একটা বাড়ি কিনবো। নানু ঠিকই তার কথা রেখেছে। তার নানু তাকে এত পছন্দ করত সেটা সে কল্পনাও করতে পারেনি। এম তখনই ব্যাংক থেকে সব টাকা তোলার সিদ্ধান্ত নেয়। সে তার নানুর জন্য তার পছন্দের সমাধি স্থানে একটা জায়গা কেনে তাকে কবর দেওয়ার জন্য। প্রথমে সে শুধু বাড়ির জন্য নানুর সাথে মিশলেও এক পর্যায়ে সে নানুর জন্য একটা টান অনুভব করে। এম তার নিজের সমস্ত প্রকার লোভ থেকে বেরিয়ে নানুকে দেয়া তার ছোটবেলার কথাটা রাখে। সে আসলেই তার নানুর জন্য একটা বাড়ি কেনে, যে বাড়িটা তার নানুর শেষ ঠিকানা। মেংজুকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় এম রাস্তায় কোথায় আছে সেগুলো বর্ণনা দিতে থাকে। এমন ভাবে কথা বলে যেন সে তার জীবিত নানুর সাথেই কথা বলছে। এভাবে কথা বলতে বলতে এক সময় তারা সমাধির জায়গায় এসে পৌঁছায়। পরের সিনে দেখা যায় পরিবারের সবাই এসে মেংজুর কবরে সম্মান জানাচ্ছে। প্রতি ছুটিতে পরিবারের সবাই এসে মেংজুকে তারা সময় দিতে শুরু করে। এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে মুভিটা কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করে দাও। ভালো লাগলে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো এখানেই বিদায়।